আশা করি সবাই ভালো আছেন। ফার্মাকোলজির তৃতীয় ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা মূলত বেসিক শেষ করলাম এবং আমরা এখন একদম ড্রাগে চলে যাচ্ছি। তাহলে আমাদের দ্বিতীয় লেকচারটা হচ্ছে অ্যান্টিমাইক্রোবিয়াল ড্রাগে। তো আমাদের প্রথমে একটু বুঝতে হবে যে ইনফেকশন কিভাবে হয় বা অ্যান্টিমাইক্রোবিয়াল ড্রাগটা আমরা কোন ক্ষেত্রে ব্যবহার করব। অ্যান্টিমাইক্রোবিয়াল নামেই কিন্তু বোঝা যাচ্ছে যে অ্যান্টিমাইক্রোবিয়াল অর্থাৎ মাইক্রোবসকে যেসব ড্রাগ মেরে ফেলে বা মাইক্রোবসের বিরুদ্ধে যেসব ড্রাগ কাজ করে তাদেরকে আমরা অ্যান্টিমাইক্রোবিয়াল ড্রাগ বলি। এবং সাধারণত প্যাথোজেনিক অর্গানিজম মানে যেই মাইক্রো অর্গানিজম আমাদের বডিতে যে কোনো ডিজিজ বা ইলনেস তৈরি করে তাদেরকে আমরা প্যাথোজেন বলি। তাহলে সেই প্যাথোজেন যখন আমাদের বডিতে আক্রমণ করবে, কোনো একটা ইনফেকশন ঘটাবে, তখন আমরা যে ড্রাগটা দিব সেটাকে আমরা বলবো অ্যান্টিমাইক্রোবিয়াল ড্রাগ। এখন টাইপস অফ অ্যান্টিমাইক্রোবিয়াল ড্রাগ আমরা দুইভাবে ক্লাসিফাই করছি। একটা হচ্ছে ক্লাসিফাইড বাই মেকানিজম অফ অ্যাকশন, প্রথমটা। তাহলে অ্যান্টিমাইক্রোবিয়াল ড্রাগটা কিভাবে কাজ করে, তার অ্যাকশনটা কি, তার মেকানিজম অফ অ্যাকশনটা কি, কীভাবে অ্যান্টিমাইক্রোবিয়াল ড্রাগ মাইক্রোবসের বিরুদ্ধে কাজ করে। সাধারণত দুই ধরনের মেকানিজম আছে, একটা হচ্ছে মাইক্রোবিসিডিয়াল আর দ্বিতীয়টা হচ্ছে মাইক্রোবায়োস্ট্যাটিক। মাইক্রোবিসিডাল যেই ড্রাগ, এই ড্রাগটা সরাসরি মাইক্রোবসকে মেরে ফেলে, এবং মাইক্রোবায়োস্ট্যাটিক সেটা মাইক্রোবসকে পুরোপুরি মারতে পারে না, কিন্তু মাইক্রোবসের যেই গ্রোথটা, মাইক্রোবিয়াল যেই গ্রোথটা, সেই গ্রোথটার রেটটাকে কমায় না, মানে পুরোপুরি তার গ্রোথটাকে কমায় দেয়। অর্থাৎ মাইক্রোবস আর রিপ্রোডাকশন করতে পারে না, অর্থাৎ মাইক্রোবসের সংখ্যায় বাড়তে পারে না। এখন সংখ্যায় যদি বাড়তে না পারে, আমাদের ইমিউন সিস্টেম কিন্তু অলওয়েজ অ্যাক্টিভ। মনে রাখতে হবে যে আমরা অ্যান্টিমাইক্রোবিয়াল ড্রাগটা ঠিক তখনই দিব, আমাদের বডিতে অলওয়েজ কিন্তু বিভিন্ন ধরনের মাইক্রোস প্যাথোজেন আক্রমণ অলওয়েজ করতেছে। আমাদের বডির নর্মাল যে ইমিউন সিস্টেম, সেই ইমিউন সিস্টেম খুব ভালোভাবে কিন্তু ওদের সাথে সবসময় ফাইটিংয়ে আছে। এখন যখন কোনো কারণে হয়তো ইমিউন সাপ্রেশন হইতে পারে, কিংবা হইতে পারে অতিরিক্ত পরিমাণে এক্সপোজার, হতে পারে নতুন কোনো মাইক্রোবস, কিংবা হইতে পারে যে কোনো কারণে ইনফেকশন, যে কোনো কারণে হোক আমাদের ইমিউনিটি যদি মাইক্রোবসকে মারতে না পারে, সেই ক্ষেত্রেই মাইক্রোবসকে মারতে সক্ষম হচ্ছে না, সেই ক্ষেত্রেই আমরা অ্যান্টিমাইক্রোবিয়াল ড্রাগ ইউজ করে থাকি। এখন মাইক্রোবায়োস্ট্যাটিকের কাজটা কি, মাইক্রোবসকে তার যে গ্রোথ রেটটা আছে সেই গ্রোথ রেটটাকে একদম বন্ধ করে দেয়, অর্থাৎ তারা আর গ্রোথ করতে পারে না, তারা সংখ্যায় বাড়তে পারে না। এখন যেহেতু সংখ্যায় তারা বাড়তে পারে না, তখন তাদের সংখ্যাটা একদম স্টেবল হয়ে যায়। মানে ধরেন 100টা সংখ্যা এখন আছে আমার বডিতে, 100টা মাইক্রোবস আছে। এখন আমি মাইক্রোবায়োস্ট্যাটিক একটা ড্রাগ খাইলাম, তখন কিন্তু আমার 100 থেকে আর 101টা মাইক্রোবস হতে পারবে না। তাহলে আমাদের ইমিউন সিস্টেম কিন্তু খুব সহজে এই 100টা মাইক্রোবসকে মেরে ফেলতে পারে। এভাবে হচ্ছে মাইক্রোবায়োস্ট্যাটিক ড্রাগ কাজ করে। এখন আমরা চুজ করবো কিভাবে, আমরা কখন মাইক্রোবায়োসিডাল দিব আর কখন মাইক্রোবায়োস্ট্যাটিক দিব। এখানে খুব ইম্পর্টেন্ট একটা কথা আছে, যদিও অনেক অনেক ফ্যাক্টর আছে যে কখন আমরা মাইক্রোবায়োস্ট্যাটিক দিব, কখন আমরা মাইক্রোবায়োসিডাল দিব। কিন্তু মাইক্রোবায়োসিডাল আমরা কখন দিব, দেখেন, মাইক্রোবায়োস্ট্যাটিক ড্রাগ আপনার বডি যদি কোনো কারণে ইমিউন সাপ্রেসড হয়, আপনার বডিতে যদি ডায়াবেটিস মেলাইটাস থাকে, আপনার বডিতে যদি অটো ইমিউন ডিসঅর্ডার থাকে, তখন কি হবে, তখন 100টা আপনার বডি যে 100টা মাইক্রোবস আছে, এই 100টা মাইক্রোবস কিন্তু এই 100টা মাইক্রোবসকেও কিন্তু আমার ইমিউনিটি মারতে পারবে না, কারণ আমার বডি অলরেডি ইমিউন সাপ্রেসড, আমার বডি অলরেডি অটো ইমিউনিটি দ্বারা আক্রান্ত, অথবা আমার বডিতে কোনো ইমিউন সংক্রান্ত ডিজিজ আছে। তাহলে এইসব কন্ডিশনের ক্ষেত্রে আমার কিন্তু মাইক্রোবায়োস্ট্যাটিক ড্রাগটা কাজ করবে না, আমার এখানে মাইক্রোবায়োসিডাল দিতে হবে, আমাকে সরাসরি মারতে হবে বাইরের কারো দ্বারা, কারণ আমার ইমিউনিটি কাউকে মারতে সক্ষম না। তাহলে আমরা বুঝতে পারলাম যে কখন মাইক্রোবায়োসিডাল দিব এবং কখন মাইক্রোবায়োস্ট্যাটিক দিব। তারপরে আমরা আসি ক্লাসিফাইড বাই মাইক্রো অর্গানিজম। আচ্ছা,
কোন ধরনের মাইক্রোবসকে আমরা মারতেছি সেটার উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের ড্রাগ ডেভেলপ করা হয়। কারণ এক এক ধরনের মাইক্রোবসের গঠন এক এক রকম, এক এক ধরনের মাইক্রোবসের স্ট্রাকচারটা এক এক রকম। যেমন ব্যাকটেরিয়ার একটা স্ট্রাকচার এবং ভাইরাল স্ট্রাকচার কিন্তু সেম না, ব্যাকটেরিয়ার ফাংশন ভাইরালের ফাংশন সেম না। অন্য যে কোনো ড্রাগ, এই চ্যাপ্টারের ড্রাগগুলো বাদে, অ্যান্টি মাইক্রোবিয়াল ড্রাগগুলো বাদে অন্য যে কোনো ড্রাগের গঠন করার প্রক্রিয়াটা কিন্তু একটু ভিন্ন, কিন্তু এইটার গঠন করার প্রক্রিয়া ভিন্ন। কারণ এইটা আমরা প্রস্তুত করতেছি আরেকটা অর্গানিজমকে মারার জন্য, আর অন্য ড্রাগগুলো আমরা প্রডিউস করি সাধারণত আমাদের নিজেদের বডির ফাংশনটাকে চেঞ্জ করার জন্য। সো এটা কিন্তু একটু স্পেশাল টাইপের ড্রাগ। তাহলে আমাদের অ্যান্টিমাইক্রোবিয়াল ড্রাগ ডেভেলপ করতে গেলে আমাদের কিন্তু প্রচুর পরিমাণে মাইক্রো অর্গানিজম নিয়ে স্টাডি করতে হয়। আমরা এই চ্যাপ্টারে যেই ড্রাগগুলো নিয়ে পড়াশোনা করবো, অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিভাইরাল, অ্যান্টি ফাঙ্গাল, অ্যান্টি প্রোটোজোয়াল, অ্যান্টি ম্যালেরিয়াল এবং অ্যান্টি হেলমিনথিক, এই কয়টা ড্রাগ নিয়ে আলোচনা করবো। অর্থাৎ অ্যান্টিব্যাকটেরিয়াল ব্যাকটেরিয়াকে মারবে, অ্যান্টিভাইরাল শুধু ভাইরালকে মারবে, ভাইরাসকে মারবে, অ্যান্টি ফাঙ্গাল ফাঙ্গাসকে মারবে, অ্যান্টি প্রোটোজোয়াল প্রোটোজোয়াকে মারবে, অ্যান্টি ম্যালেরিয়াকে মারবে, এরকম ভাবে। এখন অ্যান্টি মাইক্রোবিয়াল ড্রাগগুলা চয়েস করার ক্ষেত্রে খুবই সাবধানতার অবলম্বন করতে হয় সাধারণত। তাহলে আমরা কিভাবে চয়েস করব যে অ্যান্টিমাইক্রোবিয়াল কখন আমরা কোন অ্যান্টিমাইক্রোবিয়াল ড্রাগ দেবো, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ প্রচুর অ্যান্টিমাইক্রোবিয়াল ড্রাগ আছে বর্তমানে, অনেক 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 ধরনের অ্যান্টিমাইক্রোবিয়াল ড্রাগ আছে, শেষ নাই। এবং এখান থেকে কিন্তু চয়েস করাটা একটু ডিফিকাল্ট। তাহলে এখন অনেকগুলো ফ্যাক্টর আছে, যে ফ্যাক্টরগুলো আমরা কনসিডার করব একটা রাইট ড্রাগ চয়েস করার জন্য। প্রথমেই যেই ফ্যাক্টরটা আসতেছে সেটা হচ্ছে সিভিয়ারিটি অফ ইনফেকশন, অর্থাৎ আপনার ইনফেকশনের কন্ডিশনটা কীরকম, ইনফেকশনের কন্ডিশন খুব ভালো নাকি ইনফেকশনের কন্ডিশনটা খুব একটা ভালো না। যদি মাইল্ড ইনফেকশন হয় তাহলে আমরা ন্যারো স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দিব, আর যদি খুব সিভিয়ার ইনফেকশন হয় তাহলে আমরা ওয়াইড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দিব। এখন স্পেকট্রাম জিনিসটা কি? স্পেকট্রাম জিনিসটা হচ্ছে কিছু কিছু ড্রাগ আছে যেই ড্রাগগুলা আপনার নির্দিষ্ট প্যাথোজেনকে মারার জন্য তৈরি করা হয়, একটু স্পেসিফিক প্যাথোজেনকে মারার জন্য তৈরি করা হয়। যেমন কিছু ড্রাগ আছে যেগুলো কিনা শুধুমাত্র গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াকে মারে, কিছু ড্রাগ আছে যেগুলো কিনা শুধুমাত্র গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াকে মারে। তো যারা এরকম স্পেসিফিকভাবে ব্যাকটেরিয়াগুলোকে মারে তাদেরকে আমরা বলি ন্যারো স্পেকট্রাম ড্রাগ। আর যারা হচ্ছে কিছু কিছু ড্রাগ আছে যারা সব ধরনের ব্যাকটেরিয়াকে তারা মারতে পারে, যারা হচ্ছে সব ধরনের ব্যাকটেরিয়াকে মারতে পারে বা যাদের রেঞ্জটা অনেক বেশি তাদেরকে আমরা ওয়াইড স্পেকট্রাম ড্রাগ বলে থাকি। এখন এটা কেন এত নেসেসারি? দেখেন, আপনি মাইল্ড ইনফেকশন যার, তার ইনফেকশনটা এখন কম, খুবই কম, খুবই সীমিত ইনফেকশন, তার মানে আপনি তাকে খুব স্পেসিফিক ট্রিটমেন্ট দিবেন। কেন স্পেসিফিক ট্রিটমেন্ট দিবেন? কারণ আপনি যদি মাইল্ড ইনফেকশনে খুব ব্রড স্পেকট্রামে একটা ড্রাগ দেন তাহলে কিন্তু আপনার অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হওয়ার একটা চান্স থাকে, এবং এটা কিন্তু খুবই সিরিয়াস একটা কমপ্লিকেশন, খুবই সিরিয়াস একটা ব্যাপার, ঠিক আছে? এখন কেন এটার কমপ্লিকেশন থাকে, এজন্য আমাদের বুঝতে হবে যে ড্রাগের সাথে আমাদের মাইক্রোবসের ইন্টারাকশনটা একটু বুঝতে হবে। যখন আমরা দেখেন আমাদের যখন ঠান্ডা পড়ে, আমাদের যখন গরম পড়ে, তখন প্রচুর শীত পড়ে, তখন কি হয়, আমরা বিভিন্ন ধরনের শীতের বস্ত্র পরিধান করি শীতটাকে কমানোর জন্য। যখন প্রচুর গরম পড়ে তখন আমরা কি করি, যতটুকু সম্ভব আমরা সূর্যের তাপ থেকে দূরে থাকার চেষ্টা করি, আমরা কাপড় চোপড় একটু কম পরার চেষ্টা করি, যেন গরমটা কম পড়ে, একটু পাতলা কাপড় চোপড় পরার চেষ্টা করি। ঠিক এরকমভাবে আমরা বিভিন্ন বিপদের সময় কিন্তু আমাদেরকে পরিবর্তন করি শুধুমাত্র আমাদের টিকে থাকার জন্য। এখন মাইক্রো অর্গানিজম যারা আছে তারাও কিন্তু এরকম একটা জীব, এবং তারাও বেঁচে থাকতে চায়। এখন আপনি যখন একটা ওষুধ দিচ্ছেন তার মানে কিন্তু আপনি তাকে মেরে ফেলতে চাচ্ছেন, ঠিক আছে? তাহলে যখন আপনি তাকে মেরে ফেলতে চাচ্ছেন, আপনি যদি তাকে পুরোপুরিভাবে না মারতে পারেন, সেই ক্ষেত্রে সে কিন্তু তাকে নিজেকে পরিবর্তন করবে, নিজের বডিটাকে পরিবর্তন করবে, নিজের ডিফেন্স, তার নিজের যে ডিফেন্সটা আছে সেই ডিফেন্সটাকে সে পরিবর্তন করবে এমনভাবে যেন ওই ড্রাগটা দিয়ে তাকে আর না মারা যায়। তখন আপনি যদি একটা মাইল্ড ইনফেকশন, যে ইনফেকশনটা খুব একটা সিরিয়াস না, তাকে যদি আপনি খুব ব্রড লেভেলের স্পেকট্রামের একটা ড্রাগ দেন তাহলে কি হবে, তাহলে আপনার বডি খুব অল্প ইনফেকশনের জন্যই
কিন্তু সে বিশাল বড় পাওয়ারের একটা ড্রাগ সে পাইলো। তার মানে সে এত পাওয়ারের ড্রাগ যখন সে পাইলো, তখন সে কিন্তু নিজেকে পরবর্তী অ্যাটাকের জন্য তার থেকেও বেশি কঠিনভাবে প্রিপেয়ার করবে। তার মানে আমি কিন্তু এর পরবর্তীতে যখন ইনফেক্টেড হবে সে, তখন এর চেয়েও বেশি পাওয়ারফুল ড্রাগ আমার দেওয়া লাগবে। তাহলে আমি কেন আমি কি কারণে একটা সামান্য ইনফেকশনের জন্যই আমি বিশাল বড় একটা স্পেকট্রামের ড্রাগ দিব, আর বিশাল বড় একটা স্পেকট্রামের দেওয়ার কোনো প্রয়োজন তো নাই, কারণ এখানে হিল হওয়ার যথেষ্ট পরিমাণ সময় আছে। আমি কালচার অ্যান্ড সেন্সিটিভিটি টেস্ট করতে পারবো, টেস্ট করে আমি দেখতে পারবো যে এখানে কোন এক্স্যাক্টলি কোন ব্যাকটেরিয়া আছে, এবং দেখার পরে আমি কিন্তু এখানে একটা ওই স্পেসিফিক যেই ব্যাকটেরিয়া দ্বারা সে আক্রান্ত ওই ড্রাগটা আমি দিতে পারবো। কিন্তু সিভিয়ার ইনফেকশনের ক্ষেত্রে কি হয়, সিভিয়ার ইনফেকশনের ক্ষেত্রে ইনফেকশনটা অলরেডি এক্সটেন্সিভ, অলরেডি অ্যাগ্রেসিভ। সো অ্যাগ্রেসিভ ইনফেকশনের বিরুদ্ধে আমার অ্যাগ্রেসিভ ট্রিটমেন্ট নিতে হবে। এই জন্য যেন তার আমি যদি সিভিয়ার ইনফেকশনের ক্ষেত্রে আমি ন্যারো স্পেকট্রাম দিই, গ্রাম পজিটিভের জন্য ড্রাগ দিলাম, কিন্তু তার ইনফেকশন যদি গ্রাম নেগেটিভের জন্য হয়, তাহলে কিন্তু সেটা কাজ করতেছে না, আমার অবস্থা একেবারেই সিভিয়ার হয়ে গেল। এমনি তো সিভিয়ার, তো শরীরের অবস্থা খারাপ হয়ে গেল। তো এই জন্য আমরা ওয়েট না করে তখন আমরা ব্রড স্পেকট্রাম দিব। আচ্ছা, এখন দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় যখন আমরা ড্রাগ চয়েস করবো যে আমরা কোন ড্রাগ দিব, সেটা হচ্ছে লোকেশন। কোথায় ইনফেকশনটা হয়েছে। সেম ইনফেকশন, সেম মাইক্রো অর্গানিজম দ্বারা গঠিত ইনফেকশন যদি পায়ে হয়, তাহলে যে ড্রাগ দিয়ে ট্রিটমেন্ট নেওয়া যাবে, যদি আমার ব্রেনের মধ্যে হয়, তাহলে কিন্তু সেম ড্রাগ দিয়ে ট্রিটমেন্ট নেওয়া নাও যেতে পারে, সাধারণত যাবে না। কেন যাবে না? কারণ আপনাকে তো ড্রাগটা আপনার তো ব্রেন পর্যন্ত পৌঁছাইতে হবে, তাই না? আপনার একটা পায়ে যে ইনফেকশনটা হয়েছে, ওইখানে কিন্তু আপনার এটা খুব ইজিলি পৌঁছায় গেছে, কিন্তু আপনার ব্রেনের মধ্যে ব্লাড ব্রেইন ব্যারিয়ার কিন্তু সব ড্রাগ ভেদ করতে পারে না। আমি যখন প্রথম লেকচার পড়াইছি তখন বলছি যে ওয়াটার সলিউবল ভিটামিন কখনো সেল প্লাজমা মেমব্রেনটা ভেদ করতে পারে না, কিন্তু লিপিড সলিউবল ভিটামিন কিংবা ফ্যাট সলিউবল ভিটামিন কিন্তু খুব সহজেই প্লাজমা মেমব্রেন ভেদ করতে পারে। এমনকি কিছু কিছু লিপিড সলিউবল ভিটামিন কিন্তু লিপিড সলিউবল ড্রাগ কিন্তু কিছু কিছু লিপিড সলিউবল ড্রাগ ব্লাড ব্রেন ব্যারিয়ার ভেদ করতে পারে। এখন যদি আপনার ইনফেকশন সিএসএফ এ হয়, তাহলে অবশ্যই আপনাকে এমন কোনো ড্রাগ দিতে হবে যেটা কিনা ব্লাড ব্রেন ব্যারিয়ার ভেদ করতে পারে, কারণ যদি ড্রাগই না পৌঁছায় জায়গা মতো, তাহলে কাজ করবে কিভাবে? তাহলে সেম ইনফেকশন ইন ডিফারেন্ট লোকেশন নিড ডিফারেন্ট ড্রাগ। ভিন্ন লোকেশনের জন্য ভিন্ন ভিন্ন ড্রাগ লাগবে। সিএসএফ, সেরিব্রোস্পাইনাল ফ্লুইড ইনফেকশন, নিড ড্রাগ দ্যাট ক্রস ব্লাড ব্রেন ব্যারিয়ার। সাধারণত লিপিড সলিউবল ড্রাগ ব্লাড ব্রেন ব্যারিয়ার ভেদ করতে পারে। ইউটিআই, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের ক্ষেত্রে আমি এমন ড্রাগ নিব যেই ড্রাগটা আপনার কিডনি দ্বারা এক্সক্রিয়েট হয়, সেই ড্রাগগুলো কিন্তু আপনার ইউটিআইয়ের ক্ষেত্রে ভালো কাজ করবে। কারণ কিডনি দ্বারা এক্সক্রিয়েট যদি হয়, তাহলে আপনার এই ড্রাগটা কিন্তু আপনার ইউটিআই অর্থাৎ ইউরিনারি ট্র্যাক্ট দিয়ে কিন্তু যাবে, ইউটি দিয়ে কিন্তু যাবে। তো ইউটি দিয়ে যাওয়ার সময় কিন্তু এটা কাজ করতে পারবে। ঠিক আছে, এই হচ্ছে লোকেশনের একটা সিগনিফিকেন্স। এরকম আরও অনেক ধরনের আছে। তারপর হচ্ছে সিএসএফ টেস্ট ফর কনফার্মেশন। সিএসএফ টেস্ট মানে কি? কালচার অ্যান্ড সেন্সিটিভিটি টেস্ট। কালচার মানে হচ্ছে ব্লাডটা আমি কালেক্ট করে, শুধু ব্লাড না, আমি স্যাম্পল কালেক্ট করে ওই স্যাম্পলটার ভিতরে আমি ব্যাকটেরিয়া চাষ করবো। ওই স্যাম্পলের মধ্যে আমি আরও ফুড দিব, আরও গ্লুকোজ দিব, বিভিন্ন ধরনের ফুড দিব, এবং তাকে সেপারেট করে রাখবো যেন ওইখানে আর কোনো ব্যাকটেরিয়া না আসতে পারে। তো ওইখানে যদি ব্যাকটেরিয়া থেকে থাকে, তাহলে ব্যাকটেরিয়াটা গ্রো করে বাড়বে। তো এইভাবে কিন্তু আমি চাষ করবো, ব্যাকটেরিয়াটা চাষ করে আমি যখন ব্যাকটেরিয়া অনেক গ্রোথ করবো, তখন কিন্তু আমি খুব ইজিলি যখন মাইক্রোস্কোপ দিয়ে দেখবো, খুব সহজেই বুঝতে পারবো যে এখানে কোন ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়েছে। আর সেন্সিটিভিটি টেস্টিং বিষয়টা কি? সেন্সিটিভিটি বিষয় হচ্ছে কোন ড্রাগটা স্পেশালি ওই মাইক্রো অর্গানিজম বা ওই ব্যাকটেরিয়ার বিরুদ্ধে ভালো কাজ করতেছে। হ্যাঁ, কারণ ওই যে বললাম যে এক এক মানুষের বডিতে এক এক ধরনের ড্রাগ কাজ করতে পারে। তাহলে কোন ড্রাগটা আমার ওই স্পেসিফিক্যালি ওই অর্গানিজমের বিরুদ্ধে ভালো কাজ করতেছে, সেটা কিন্তু সেন্সিটিভিটি টেস্টিংয়ের মাধ্যমে করা হয়। অর্থাৎ কালচার করার পরে আমি ওইখানে ভিন্ন ভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক দেওয়া দেখি যে কোন অ্যান্টিবায়োটিক দেওয়ার পরে মাইক্রো অর্গানিজমটা মারা গেছে। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ
আমাদের অবশ্যই সকল ধরনের মাইক্রো অর্গানিজমকে মেরে ফেলতে হবে, এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। কারণ আমি যদি একটা দুইটা বাঁচায় রাখি, আমি যদি একটা দুইটা মাইক্রো অর্গানিজম বাঁচায় রাখি, তাহলে ওরা কিন্তু জানা না যাবে যে ওদের সঙ্গী সাথীরা কেন মরছে, কিভাবে মরছে, এবং তারা কিন্তু পরবর্তীতে ঢালতলার ওইভাবে তৈরি করবে, অর্থাৎ তারা নিজেকে প্রস্তুত করবে এবং এরপর কিন্তু ওই ড্রাগ আর কাজ করবে না। তো এই কারণে আমাদের সিএসএফ টেস্টটা, সিএনএস টেস্টটা খুবই প্রয়োজনীয় বিষয়। এবং কালচার অ্যান্ড সেন্সিটিভিটি টেস্ট খুবই গুরুত্বপূর্ণ, যে আমি অবশ্যই অ্যান্টিবায়োটিক ডোজ শুরু করার আগে দিব। অবশ্যই আমার অ্যান্টিবায়োটিক ডোজ শুরু করার আগে দিতে হবে, বিফোর স্টার্টিং অ্যান্টিবায়োটিক ডোজ আমার অবশ্যই। কেন বলেন তো? তার কারণ আপনি যদি অ্যান্টিবায়োটিক খাইছেন, খাওয়ার পরে যদি আপনি স্যাম্পলটা কালেক্ট করেন, তাহলে অলরেডি কিন্তু এখান থেকে কিছু ব্যাকটেরিয়া মারা গেছে, তাই না? তাইলে আমার কিন্তু টেস্টটা কিন্তু ফলস নেগেটিভ আসবে। হ্যাঁ, আমার কিন্তু টেস্টটা কিন্তু ফলস আসবে, কারেক্ট রেজাল্ট কিন্তু আসবে না যদি আমি অ্যান্টিবায়োটিক খাওয়ার পরে টেস্টটা করি। তাহলে খাওয়ার আগে আমাকে টেস্টটা করতে হবে। কস্ট অফ দ্য ড্রাগ খুবই গুরুত্বপূর্ণ, মনে হইতে পারে কোনো দরকার নেই, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সাধারণত ব্যথার ওষুধ, গ্যাস্ট্রিকের ওষুধ, এগুলা কিন্তু এই ওষুধ এবং মাইক্রোবিয়াল ওষুধ কিন্তু সেম না। কেন সেম না? তার কারণ পেইন আপনার এখন হইতেছে, আপনি এখন দুইটা ড্রাগ খাইলেন, তৃতীয় দিন আপনার পকেটে হয়তো টাকা নাই, আপনি হয়তো টাকার অভাবে ড্রাগটা খাইলেন না, আপনার কিন্তু বিশাল বড় কোনো ক্ষতি হবে না। কিন্তু আপনি দেখতেছেন যে আপনার পাশে বসা যে রোগীটা, সেই রোগীটার ফাইন্যান্সিয়াল কন্ডিশন ভালো না। হ্যাঁ, এখন আপনি যদি তাকে 7 দিনের ডোজ দেন, আপনি তাকে যতই পেশেন্ট এডুকেশন করেন যে আপনি কিন্তু ডোজটা পূরণ করবেন, কিন্তু আপনি জেনে শুনে যদি আপনার হাতে বিকল্প থাকা সত্ত্বেও যদি আপনি খুব দামি কোনো ওষুধ লেখেন, ওই গরিব রোগীটা 2 দিন ওষুধ খাবে, খাওয়ার পরে 3 নম্বর দিন তার টাকা থাকবে না, 3 নম্বর দিন সে কিন্তু কোনো ওষুধ খাবে না। যেহেতু 3 নম্বর দিন সে ওষুধ খায় নাই, যেহেতু এটা অ্যান্টি মাইক্রোবিয়াল ড্রাগের ডোজ যদি পূরণ না করে, তার কিন্তু রেজিস্ট্যান্স হয়ে যাবে। কারণ কিছু মাইক্রো অর্গানিজম মরবে, তার বডি সুস্থ মনে করবে, সে মনে হবে যে আমি সুস্থ হয়ে গেছি, তার হাতে টাকা নাই, আমি সুস্থ হয়ে গেছি, আমি ড্রাগ খাবো কেন? সো তারপরে কিন্তু সে ড্রাগ খাবে না, এবং ওই যে বাকি যে মাইক্রো অর্গানিজমগুলো বেঁচে ছিল, তারা কিন্তু তাকে এবার ওই আবার কিন্তু তারা প্রস্তুত হবে এবং তারা বুঝে যাবে এবং এই ড্রাগের উপর রেজিস্ট্যান্স হয়ে যাবে। সো এই জন্য কস্ট খুবই গুরুত্বপূর্ণ, আমাদের খুবই গুরুত্বপূর্ণ থাকতে হবে কস্টের ক্ষেত্রে। সেরোলজি টেস্টিংয়ের দ্বারা কিন্তু আমরা অ্যান্টিবডি এবং অ্যান্টিজেন এই দুইটার ঘনত্ব দেখতে পারি, যে আমার বডিতে কি পরিমাণে মাইক্রোজ আছে এবং এই মাইক্রোজগুলোর এগেনস্টে কি পরিমাণে অ্যান্টিবডি আমার বডিতে বর্তমানে আছে। তো এটা দেখার মাধ্যমে কিন্তু ট্রিটমেন্ট প্ল্যানটা করা সহজ হয়। তারপরে সিবিসি টেস্ট খুবই গুরুত্বপূর্ণ টেস্ট, কারণ সিবিসি টেস্ট করার মাধ্যমে কারণ আমরা জানি যে আমাদের বডির নর্মাল যেই ইমিউন সিস্টেমটা, এটাই কিন্তু আমাদের বডি সাধারণত মাইক্রো অর্গানিজমগুলোকে মারে। তাহলে সিবিসি টেস্ট করার মাধ্যমে আমরা ওই বিভিন্ন লেভেলগুলো দেখা, ওই ইমিউন সেলগুলো দেখে কিন্তু আমরা বুঝতে পারি যে আমাদের বর্তমানে ইমিউনিটি কেমন আছে এবং কোন টাইপের ইনফেকশন হয়েছে। টু নো টাইপ অফ ইনফেকশন অ্যান্ড পেশেন্টস ইমিউনিটি লেভেল। হাই ডাব্লিউবিসি, যদি ডাব্লিউবিসি বেশি থাকে তার মানে হচ্ছে ব্যাকটেরিয়াল ইনফেকশন, আর যদি ডাব্লিউবিসি কম থাকে তাহলে বুঝতে হবে যে ইমিউন সাপ্রেসড, অর্থাৎ আমার ইমিউনিটি ভালো মতো কাজ করতেছে না। ঠিক আছে, যখন আমি ডাব্লিউবিসি কম দেখব, ইমিউন সাপ্রেস, যেহেতু ইমিউন ঠিকমতো কাজ করতেছে না, সেহেতু আমাকে অবশ্যই একটা স্ট্রং বা ব্রড স্পেকট্রামের অ্যান্টিবায়োটিক দিতে হবে। খুবই স্পেশালি যদি ইমিউন সাপ্রেস থাকে, তাহলে কিন্তু আমাদের মাইক্রো বিসিডিএল ড্রাগটা দিতে হবে, যেটা কিনা সরাসরি মাইক্রোজকে মারবে। ঠিক আছে, মাইক্রো বায়োস্ট্যাটিক ড্রাগটা খুব একটা ভালো কাজ করবে না তার ক্ষেত্রে। এবার আমরা কিন্তু অ্যান্টি ব্যাকটেরিয়াল ড্রাগে আসবো। আমরা এখানে বলছি যে আমরা কোন কোন ড্রাগ নিয়ে আলোচনা করবো: অ্যান্টি ব্যাকটেরিয়াল, অ্যান্টি ভাইরাল, অ্যান্টি ফাঙ্গাল, অ্যান্টি প্রোটোজল, অ্যান্টি ম্যালেরিয়া, অ্যান্টি হেলমিনথিক। তো প্রথমে আমরা অ্যান্টি ব্যাকটেরিয়াল ড্রাগ নিয়ে পড়াশোনা করব। আচ্ছা, অ্যান্টি ব্যাকটেরিয়াল ড্রাগের কিছু প্রপার্টি আছে, কিছু বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো আমরা একটু আলোচনা করি। অ্যান্টি ব্যাকটেরিয়াল ড্রাগকে আমরা সাধারণত অ্যান্টিবায়োটিক নামে চিনে থাকি। আমরা অ্যান্টিবায়োটিক নামে যেই ড্রাগটা চিনি সেটাকে আমরা অ্যান্টিব্যাকটেরিয়ালটাকে আমরা অ্যান্টিবায়োটিক বলি, একই কথা। ইউজফুল অনলি এগেনস্ট ব্যাকটেরিয়া। অনেকের অনেক রং কনসেপশন আছে যে ডেঙ্গুর জন্য অ্যান্টিবায়োটিক খায়, অনেকে চিকুনগুনিয়ার জন্য অ্যান্টিবায়োটিক খায়, এরকম বিভিন্ন ভাইরাল ফিভারের এগেনস্টে অনেকে অ্যান্টিবায়োটিক খায় মুরগির মতো। কিন্তু মনে রাখবেন, অ্যান্টিবায়োটিক মানে শুধুমাত্র ব্যাকটেরিয়ার এগেনস্টে কাজ করবে, ভাইরাসের এগেনস্টে কাজ করবে না। ঠিক আছে, এই ভাইরাসের এগেনস্টে কাজ করবে হচ্ছে অ্যান্টিভাইরাল ড্রাগ। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। অনলি ইউজ ইন সিরিয়াস কেস, যতক্ষণ না পর্যন্ত আমি না দিয়ে পারবো, আমি সবসময় চেষ্টা করব যেন আমার ইমিউন সিস্টেম ওই ব্যাকটেরিয়াকে মারে। অলওয়েজ আমি ট্রাই করব
যে ইমিউন সিস্টেম যেন মারে, কিন্তু কোনো কারণে ইমিউন সিস্টেম ব্যাকটেরিয়ার সাথে পারতেছে না, সেই ক্ষেত্রে আমি একমাত্র অ্যান্টিবায়োটিক দেবো। ঠিক আছে, আমাকে ওয়েট করতে হবে অ্যাজ লং অ্যাজ যে আমার ইমিউন সিস্টেম নিজে নিজে তাকে যেন মারতে পারে। এই জন্য পানি খাওয়া, বেশি বেশি রেস্ট নেওয়া, তারপরে একটু ইমিউনিটি ভালো করে এরকম কিছু ডায়েট মেনটেন করা, এগুলা কিন্তু আমাদের প্রথম থাকে, প্রথম ইন্টারভেনশন কিন্তু এগুলা থাকে। প্রথম ইন্টারভেনশন অ্যান্টিবায়োটিক দেওয়া না, এবং অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে ট্রিটমেন্ট অ্যালগোরিদমটাকে আপনার মেনটেন করতে হবে। প্রথমে আপনি কিছুই দিবেন না, আপনি ইমিউনিটি দিয়ে ট্রাই করার চেষ্টা করবেন যেন ইমিউন সিস্টেম নিজেই ব্যাকটেরিয়াগুলোকে মারতে পারে। কিন্তু যদি না পারলো, তখন আমি একদম ন্যারো স্পেকট্রামের ড্রাগ দিব। ওটাও যদি না পারে, তারপরে ধীরে 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 পাওয়ারটা বাড়াবো। কারণ আমি যদি হঠাৎ করেই বেশি পাওয়ার বাড়াই, আমি যখন নর্মাল ড্রাগ দিব অ্যান্টিবায়োটিক, ওই নর্মাল ড্রাগের জন্য ব্যাকটেরিয়াগুলো রেজিস্ট্যান্স হয়ে যাবে, এরপরে কিন্তু ওই ড্রাগটার কাজ করবে না। তারপর তার থেকে আরেকটু স্ট্রং ড্রাগ দিতে হবে। তো আপনি যদি প্রথমেই একটা স্ট্রং ড্রাগ দেন, তাহলে তো এর থেকে লোয়ার ড্রাগ আর কাজ করবে না, তাই না? তো একসময় কিন্তু আপনার সকল ড্রাগ, আপনার যত অ্যাভেলেবেল অ্যান্টিবায়োটিক আছে সবই কিন্তু রেজিস্ট্যান্স হয়ে যাবে। খুবই ভয়ানক বিষয়। কেয়ারফুল অ্যাবাউট রেজিস্ট্যান্স, আদারওয়াইজ সিরিয়াস কমপ্লিকেশন মে হ্যাপেন। কীভাবে আমরা রেজিস্ট্যান্স কে কমাবো সেটা আমরা সবাই জানি। আমরা কোর্স ফিল আপ করতে হবে, ঘন ঘন অ্যান্টিবায়োটিক খাওয়া যাবে না, এরকম আমাদের খুব সতর্ক থাকতে হবে, আমাদের ইমিউনিটিকে স্ট্রং করতে হবে। এই জিনিসগুলো কিন্তু আমাদের হবে। আমাদের অনেক কিছু আছে যেগুলো আমার হাতে নাই, যেমন আপনার যেই গবাদি পশুকে যদি আপনি অ্যান্টিবায়োটিক খাওয়ান এবং ওই গবাদি পশুর মাংস যদি আপনি খান, তখন কিন্তু আপনার বডিও রেজিস্ট্যান্স হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। তো অনেক ওয়ে আছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা আছে আমাদের। ফার্মাকোডাইনামিক্স, আজকের ভিডিওর জন্য শেষ টপিক ফার্মাকোডাইনামিক্স, অর্থাৎ অ্যান্টিবায়োটিক সাধারণত কিভাবে ব্যাকটেরিয়াগুলোকে মারে। হ্যাঁ, এক এক অ্যান্টিবায়োটিক এক একভাবে ব্যাকটেরিয়াকে মারে। বিভিন্ন অ্যান্টিবায়োটিকের ব্যাকটেরিয়ার মারার ধরনটা, ব্যাকটেরিয়ার মারার মেকানিজম অফ অ্যাকশনটা ভিন্ন। তো আমরা এটা জানার চেষ্টা করব। আচ্ছা, তাহলে প্রথম যেটা বাই ডিস্ট্রয়িং সেল ওয়াল, মানে ব্যাকটেরিয়ার সেল ওয়াল কিংবা প্লাজমা মেমব্রেনকে অ্যাটাক করে। এটা হচ্ছে এক ধরনের টাইপ, যেই টাইপে আমরা ব্যাকটেরিয়ার সেল ওয়ালটাকে ধ্বংস করি, প্লাজমা মেমব্রেনটাকে আমরা ডিস্ট্রয় করে ফেলি। তো প্লাজমা মেমব্রেনকে যদি ডিস্ট্রয় করে ফেলি, তাহলে কিন্তু ওই ব্যাকটেরিয়াগুলো আর কাজ করতে পারবে না। তো এই কারণে গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া সম্পর্কে আমাদের একটু স্ট্রাকচারগুলো সম্পর্কে একটু ভালোভাবে জানতে হবে, যেটা কিনা আমি পরের ভিডিওতে ইনশাল্লাহ আলোচনা করব। আপনারা একটু দেখতে পারেন। গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার সেল ওয়ালটা একটু ভিন্ন, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার সেল ওয়ালটা একটু ভিন্ন। তো ওই সেল ওয়ালগুলোকে কিন্তু অ্যাটাক করার মাধ্যমে, সেল ওয়ালটাকে ডিস্ট্রয় করার মাধ্যমে কিন্তু কাজ করে প্রথম টাইপের যেই অ্যান্টিবায়োটিক আছে। দ্বিতীয় টাইপের যে অ্যান্টিবায়োটিকটা আলোচনা করব, সেই অ্যান্টিবায়োটিকটা প্রোটিন সিনথেসিসকে ব্লক করে দেয়। ঠিক আছে, ওই ব্যাকটেরিয়ার প্রোটিন আর তৈরি হতে পারে না। তো ব্যাকটেরিয়ার প্রোটিন যদি তৈরি হতে না পারে, তাহলে কি হবে? ব্যাকটেরিয়ার প্রোটিন যদি তৈরি হতে না পারে, তাহলে কিন্তু ওই ব্যাকটেরিয়া আর চলবে না। ঠিক আছে, আচ্ছা, তো কিভাবে প্রোটিন সিনথেসিসকে অফ করবে? আমরা জানি প্রোটিন তৈরি করে কে? রাইবোজোম। সেল অর্গানেলস যখন আমরা পড়েছি, তখন আমরা জানি যে রাইবোজোম হচ্ছে প্রোটিন সিনথেসিস করে, প্রোটিন তৈরির কারখানা হচ্ছে রাইবোজোম। তাহলে রাইবোজোমের ফাংশনটাকে ব্লক করার মাধ্যমে প্রোটিন সিনথেসিসটা অফ হবে। আর যদি প্রোটিন সিনথেসিস না হয়, তাহলে কিন্তু ব্যাকটেরিয়ার বাইচে থাকার কোনো সম্ভাবনাই নাই। তারপরে বাই ইনহিবিটিং ডিএনএ আরএনএ সিনথেসিস, আমরা প্রথমে ব্যাকটেরিয়ার সেল ওয়ালটাকে ডিস্ট্রয় করলাম। একটা টাইপসের ড্রাগ আছে যেগুলো কিনা ব্যাকটেরিয়ার সেল ওয়ালটাকে ডিস্ট্রয় করার মাধ্যমে ব্যাকটেরিয়াকে নষ্ট করে। আরেক টাইপ আছে যারা কিনা প্রোটিন সিনথেসিসটাকে বন্ধ করে, এইভাবে ব্যাকটেরিয়াকে মারে। আরেকটা আছে যেটা কিনা ডিএনএ আরএনএ সিনথেসিস, ডিএনএ আরএনএকে মারার মাধ্যমে ডিএনএ আরএনএর যে তৈরির প্রক্রিয়া, সেই তৈরির প্রক্রিয়াটাকে
ইনহিবিট করে, অর্থাৎ বন্ধ করে দেয়, ডিএনএ আরএনএ তৈরি হতে পারে না, তখনও কিন্তু আমার ব্যাকটেরিয়াটা আর বেঁচে থাকতে পারবে না, মারা যাবে। এবং লাস্টে যেটা আছে সেটা হচ্ছে বাই ব্লকিং স্পেসিফিক মেটাবলিক পাথওয়ে। এটার মানে হচ্ছে বিভিন্ন ধরনের মেটাবলিক পাথওয়ে আছে, বিভিন্ন ধরনের, যেমন ফলিক অ্যাসিড, মানে ব্যাকটেরিয়ারও বাঁচার জন্য তো বিভিন্ন ধরনের জিনিসপাতি দরকার, ওই জিনিসপাতিগুলাই হচ্ছে যে এটা মারে। এক একটা ড্রাগ এক এক মেটাবলিক পাথওয়েকে আপনার অ্যাটাক করে, এইভাবে হচ্ছে এটাকে মারে। তাহলে আমরা কি শিখলাম? আমরা শিখলাম 4 ধরনের ড্রাগ সম্পর্কে, যেই মানে 4 ধরনের ড্রাগ 4 রকমভাবে তার ব্যাকটেরিয়াকে মারার মেকানিজম অফ অ্যাকশন 4 রকম। একটা হচ্ছে সেল মেমব্রেনকে ডিস্ট্রয় করার মাধ্যমে ব্যাকটেরিয়াকে ধ্বংস করে দেয়, একটা হচ্ছে প্রোটিন সিনথেসিসকে ব্লক করে, মানে প্রোটিন তৈরি হতে দেয় না, প্রোটিন যদি তৈরি না হয় তাহলে ব্যাকটেরিয়া আসবে কোথা থেকে। তারপর হচ্ছে ডিএনএ আরএনএ সিনথেসিসকে ইনহিবিট করে, ডিএনএ আরএনএ মানে ডিএনএ আরএনএ ছাড়া একটা জীব হয় কিভাবে, তাহলে ডিএনএ আরএনএ থাকতেছে না, ডিএনএ না থাকলে ব্যাকটেরিয়াও নেই। তারপরে স্পেসিফিক মেটাবলিক পাথওয়ে, এটা একটু স্পেশাল টাইপের, বিভিন্ন স্পেসিফিক তার বিভিন্ন মেটাবলিক পাথওয়ে, মেটাবলিজম ছাড়া তো একটা প্রসেস চলতেই পারে না। তো এই হচ্ছে বিষয়। আমি আশা করি সামনের যেই ভিডিওগুলো আছে ওইখানে হয়তো আমি ড্রাগ নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। আশা করি ভালো থাকবেন, ধন্যবাদ।